5ই আগস্টের পরে যে আমাদের গণ অভ্যুত্থান হলো, এরপরে সংস্কার নিয়ে নানা ধরনের কথা আমরা শুনছি। তো সংবিধান সংস্কারের প্রশ্নটাও নতুন করে আসছে। আপনি সংবিধান সংস্কারের কোন বিষয়টাকে সবচেয়ে বেশি জরুরি মনে করছেন? শুরুতেই আমরা আলোচনা করেছি যে বাংলাদেশ একবার রাষ্ট্রপতি শাসিত, আবার প্রধানমন্ত্রী শাসিত। মনে আছে 1971 প্রথম যখন অস্থায়ী বাংলাদেশ সরকার গঠিত হয়, মানে ভারতের মাটিতে আর বাংলাদেশের বর্ডারে, তখন রাষ্ট্রপতি শাসিত ছিল সরকার। আমাদের প্রথম রাষ্ট্রপতি অনুপস্থিত, পাকিস্তানে বন্দী, অস্থায়ী রাষ্ট্রপতি, তারপর একজন প্রধানমন্ত্রী আর 3 জন মন্ত্রী, এ নিয়ে সরকার হয়েছিল না? তো সেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 12ই জানুয়ারি হঠাৎ সরকার পরিবর্তন হয়ে পার্লামেন্ট পদ্ধতিতে গেল। আবার 25শে জানুয়ারি 1975 এসে প্রেসিডেন্ট শাসিত হলো। আমি বলছি এই যে পরিবর্তনটা, এইটা সংবিধানের সংকট। সংবিধানে বহুবার সংশোধনী হলো, 15-16টা সংশোধনী হয়েছে, কিন্তু এবং তত্ত্বাবধায়ক সরকার প্রথা উদ্বোধন করা হলো 1990-এর পরে। কিন্তু দেখা গেল নতুন সমস্যা তৈরি হলো, যে দেখা যায় কি উচ্চ আদালত যা নিরপেক্ষ থাকবে বলে আমরা বিশ্বাস করেছিলাম, সরকারের যে 3টি অঙ্গ, 3টি বিভাগ, আমরা আইনসভা আমরা বলবো, দ্বিতীয়টা হলো আপনার নির্বাহী বিভাগ, তৃতীয়টা হলো বিচার বিভাগ। তো বাংলাদেশের সংবিধানের প্রথম ত্রুটিটা লক্ষ্য করেন, জনগণের দ্বারা শাসিত সরকারকে যদি গণতন্ত্র বলা হয়, জনগণের প্রতিনিধি দ্বারা শাসিত সরকার, সেটা কি পার্লামেন্টারি শাসন। তাহলে পার্লামেন্ট তো সংবিধানের প্রথমে থাকা উচিত ছিল। আমাদের সংবিধানে তো অনেকগুলি ভাগ আছে, 10-11 ভাগ আছে। আপনি লক্ষ্য করবেন প্রথম 3টা ভাগ হচ্ছে মৌলিক অধিকার প্রস্তাবনা, 4র্থ ভাগ শুরু হয়েছে নির্বাহী বিধি। আমি একটা ত্রুটি দেখাচ্ছি আপনাকে। 5ম ভাগ হচ্ছে আইনসভা, 6ষ্ঠ ভাগ হচ্ছে বিচার বিভাগ। দেখেন আইনসভা, তারপরে আইনসভা যে আইন প্রণয়ন করে সেটা বাস্তবায়ন করে নির্বাহী বিভাগ। কিন্তু আমাদের এখানে হচ্ছে ঘোড়ার আগে গাড়ি জুতে দেওয়া হয়েছে। এটা প্রতীকী, কিন্তু এর মধ্যে মর্ম আছে। আমাদের সংবিধান যেটা আছে, এটার প্রধান সংকট হচ্ছে এটা নির্বাহী বিভাগ দ্বারা পরিচালিত সংবিধান, আইনসভা দ্বারা পরিচালিত নয়। এখানে দুর্ভাগ্যবশত পার্লামেন্টারিয়ান মেম্বাররাই সাধারণত প্রধানমন্ত্রী নির্বাচন করে। এখন বাস্তব সত্য কি, প্রধানমন্ত্রী অর্থাৎ তার পার্টি নিয়ন্ত্রণ করে আইনসভায় কে নমিনেশন পাবে, কে আইনসভার সদস্য আসবে। বলে সদস্যদের মধ্যে যে অটোনমি, এর বিখ্যাত উদাহরণ হচ্ছে আমাদের সেই 70 ধারা, যে কোনো সদস্য যদি তার দল পরিবর্তন করে নির্বাচিত হওয়ার পর তো তার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বিষয়ে ভোট দেয়। এটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণের তর্ক আছে, কিন্তু আমি সার কথাটা বলছি। তাহলে তিনি সদস্যপদ হারালে, তিনি পার্টি সদস্যপদ হারালে, তিনি এমপি পদও হারাবেন। এটা গুরুত্বপূর্ণ সমস্যা। তো আমি বলছি যে আমাদের বর্তমান সংবিধান নির্বাহী বিভাগ কেন্দ্রিক, মানে সহজ বাংলায় বলে আমলাতান্ত্রিক। আমলারাই দেশ চালায় সংবিধান থেকে, এটা হ্যাঁ, নির্বাচিত এমপিরা চালায় না। মানে তারা ওদের কথা অনুসরণ করে, তাদেরকে সন্তুষ্টি দেওয়ার জন্য 20 কোটি টাকা 30 কোটি টাকা এলাকা উন্নয়নের জন্য দেওয়া হয়। আইনসভার কাজ, এটা তো আনুষঙ্গিক কাজ, প্রধান কাজ নয়। ফলে বলো বাংলাদেশে কোনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই। যদিও আমরা বলি লিবারেল ডেমোক্রেসি, এই লিবারেল এবং ডেমোক্রেসি দুইটা কিন্তু পরস্পর বিরোধী। লিবারেল মানে হচ্ছে, সার কথা হচ্ছে সরকার হবে সবচেয়ে কম কাজ করবে, বাকি কাজ প্রাইভেট সেক্টরকে ছেড়ে দেবে। লিবার্টি মানে স্বাধীনতা, অর্থাৎ প্রাইভেট সেক্টরের স্বাধীনতাকে লিবারালিজম বলা হয়, যেখানে রাষ্ট্রের কাজ হবে ন্যূনতম, অল্প। আর ডেমোক্রেসি মানে হচ্ছে জনগণই শাসন করবে, সরকারের কাজ হবে মুখ্য এবং সবচেয়ে বেশি, প্রাইভেট সেক্টর হাতে খুব কম কাজ থাকবে। কিন্তু প্রকৃত প্রস্তাবে লিবারালিজম এবং ডেমোক্রেসি কিন্তু পরস্পর বিরোধী। কিন্তু আমরা সোনার পাথর বাটি একটা কথা শুনছি না, এটা হয়তো বাটিটা পাথরের অথবা সোনার হবে এটা, কিন্তু যখন বলি গোড়ার ডিম বা সোনার পাথর বাটি, ইংরেজিতে বলে রাউন্ড স্কোয়ার, গোলাকার চতুষ্ক, এগুলো যেমন পরস্পর বিরোধী, লিবারেল ডেমোক্রেসিও তেমন একটা পরস্পর বিরোধী কথা। বাংলাদেশের বর্তমান সংবিধানের সংকট হচ্ছে এটা লিবারেল ডেমোক্রেসি, মানে এইখানে লিবারেলের ভূমিকাই বেশি, অর্থাৎ প্রাইভেট সেক্টরই দেশটাকে চালাচ্ছে, জনগণকে শুধুমাত্র ব্যবহার করা হচ্ছে ঢাল হিসেবে। কখন 5 বছর পরে ভোট হবে, তখন আমি ভোট দিতে পারলে মনে হয় দেশের মালিক হলাম আমি, কিন্তু আমি দেশে কী আইন হবে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছি না। এই গণভোট নিয়ে দেশে এখন সংকট চলছে না কি? গণভোটে 4টা প্রশ্ন ছিল, কি প্রশ্ন তো ভোটদাতারাই বেশিরভাগ বলতে পারবে না। সমস্যা হচ্ছে এই জায়গাতেই, দেশে জনগণের শাসন এখনো প্রতিষ্ঠিত হয়নি। দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।